ভোটের দিন ভোটার এলাকায় নেই, তার ভোটটি কি অন্য কেউ দিয়ে দিতে পারবে? জাল ভোট যে অপরাধ সেটা সবাই জানে, কিন্তু ভোটের মৌসুমে সামান্য কিছু উপহার বকশিস কিংবা প্রভাবশালী প্রার্থী যখন ভয়ভীতি দেখায় কম শক্তির প্রার্থীকে, তখন এর সমাধান কি? কিংবা আইনে কিভাবে আছে নির্বাচন অপরাধের কথা, কিংবা এর শাস্তিই বাকি? এসব অপরাধ বা আইনের কথা কতটা পালন করা হয় বা কতটা জানে তৃণমূলের মানুষ? নির্বাচন অপরাধ, দণ্ড ও বিচার প্রক্রিয়া নিয়ে আজ কথা বলবে ভোটের ট্রেন। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের আলোচনায় আমরা বরাবরের মতো শুনবো ভোট নির্বাচন অপরাধ নিয়ে তৃণমূল মানুষের মতামত, কথা বলবো বিশেষজ্ঞ রাজনীতিকের সঙ্গে। তবে তার আগে চলুন দেখে নিই এই সম্পর্কিত কিছু তথ্যচিত্র। আমরা যেটি দেখছি যে ভোট অপরাধ আছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৭৩ থেকে ৯০ ধারা পর্যন্ত। আমরা এখান থেকে কয়েকটি ধারায় কী কী অপরাধ আছে সেগুলো একটু ছোট করে দেখে নিই। আমরা দেখছি যে ৭৩ ধারায় অপরাধ হিসাবে আছে যে নির্বাচন কমিশনে একজন প্রার্থী যে বৈধ আয়ের উৎস দেখাচ্ছে, সেই বৈধ উৎস ব্যতীত অন্য কোনোভাবে নির্বাচনে অর্থ ব্যয় করা, ঘুষের আদান প্রদান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আত্মীয় সম্পর্কে মিথ্যা বিবৃতি দেয়া বা প্রকাশ করা, কোনো বিশেষ দলভুক্ত হওয়ার কারণে ভোট প্রদান হতে বিরত রাখা বা প্ররোচিত করা। এটার শাস্তি আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড কিংবা ২ বছরের সশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ড হতে পারে। আমরা একটু পরের স্লাইডে যাই। এখানে যেটি আমরা দেখছি যে ৭৫ থেকে ৭৭ থেকে ৭৮ যে ধারা, এটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভোট না দিতে, প্রার্থী না হতে, এটার মধ্যে মানে এগুলো না হবার জন্য কাউকে শক্তি প্রদর্শন, ত্রাস বা প্রতিবন্ধকতা তৈরি, আঘাত করা, ক্ষতি করা বা পীরের ভয় দেখানো, যে ভোট দিলে কিন্তু পীরের অভিশাপ লাগবে এই ধরনের ব্যাপার, বা ধর্মীয় দণ্ডের ভয় দেখানো বা দাপ্তরিক বা সরকারি পৃষ্ঠপোষকতা ব্যবহার করা, ভোট দিতে না দিতে, প্রার্থী না হতে, অপহরণ, বল প্রয়োগ বা প্রতারণা করার বিষয়টিও অপরাধ। এবং এই অপরাধে প্রভাব বিস্তারের দায়ে যে শাস্তি, সেটি হবে যে এই অপরাধটি করবে তার। আমরা ৭৮ ধারায় দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের ২ দিন আগে পরে, এটির একটি বিধান আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের ২ দিন আগে পরে মিছিল করা, শোভাযাত্রা করা, বিশৃঙ্খলা করা, অস্ত্র বা শক্তি প্রদর্শন করা যাবে না। এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ২ মাসের কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে। পরের স্লাইডটিতে যাই, আমরা দেখছি যে এইখানে ৭৫ থেকে ৭৬ ধারায় যেটি আছে যে ভোট দেয়া বা না দেওয়ার জন্য ঘুষ দেয়া, বকশিস বা প্রতিশ্রুতি প্রদান করা, ঘুষ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, ভোট দেয়া বা না দেওয়ার জন্য প্ররোচিত করা, পুরস্কৃত করার উদ্দেশ্যে, মানে কাউকে যদি এটি মানে কোনো প্রার্থী কিংবা ভোটার বলে যে আপনি যদি প্রার্থী না হন কিংবা ভোট না দেন তাহলে আপনাকে পুরস্কৃত বা বকশিস দেওয়া হবে, এটিও এক ধরনের ঘুষ দেবার অপরাধ হিসাবে, নির্বাচন অপরাধ হিসাবে গণ্য করা হবে। এবং এর দণ্ডটা হবে যে ঘুষের অপরাধে যে দণ্ড, একই দণ্ড। ৭৬ যে ধারা, সেখানে আমরা দেখছি যে মৃত, কাল্পনিক কিংবা জীবিত ব্যক্তির ছদ্ম পরিচয় ধারণ করে ভোট প্রদান করলে সেটি ছদ্ম পরিচয় ধারণের অপরাধে দোষী হবেন। আমরা আরও ২টি ধারার অপরাধ দেখব। সেটি হলো যে ৭৯ ধারায় আছে যে ভোটের দিনে কি করা যাবে, কি করা যাবে না, বা এটি ভোটের দিন কি করলে অপরাধ হবে। ভোটের দিন যদি কেউ প্রচারণা করে, কেউ যদি ভোট চায়, ভোট না দিতে প্ররোচিত করে, কিংবা ভোট দেয়া বা না দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করে, ব্যানার বা পতাকা দেখায়, সেটা অপরাধ হবে। এটির দণ্ড আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, অনূন্য ৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এবং ৮০ যে ধারা, এই পর্যন্তই আমরা দেখব। সেখানে আমরা দেখছি যে ভোটের দিনে মাইক ব্যবহার করা, মেগাফোন বা শব্দ বর্ধনকারী অন্য যে কোনো যন্ত্র ব্যবহার, চিৎকার করা বা যা কেন্দ্র থেকে শোনা যায়, আগত ভোটারদের বিরক্ত করা, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বিরক্ত করা, এগুলো নির্বাচন অপরাধ হিসাবে গণ্য হবে। এবং এর জন্য একজন এই সমস্ত অপরাধ করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, অনূন্য ৬ মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। ভোট অপরাধ ও দণ্ড নিয়ে আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে আজকের ভোটের ট্রেনে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, গুলশান থেকে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের সবাইকে আজকের এই ভোটের ট্রেনে স্বাগত। শুরুতে আমরা
গুলশান ধানমন্ডি থেকে যুক্ত বিএনপি নেতা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। অসীম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি একজন ব্যারিস্টার, আইনের লোক। গতকাল যে ঘটনাটা নির্বাচন কমিশনে ঘটলো, ওই ইস্যুটা দিয়ে আমরা একটু আলোচনাটা শুরু করি। আপনি কি মনে করেন যে গতকাল নির্বাচন কমিশনে আপনাদের একজন নেতা যেটি করেছেন কিংবা তার বিরুদ্ধে যেরকম অভিযোগ উঠেছে, অনেকেই দেখেছে, এটি যদি নির্বাচনের মুহূর্তে হতো, মানে আপনি কি বলবেন, সেটি কি অপরাধ হিসাবে গণ্য হতো বা এটির শাস্তি কি হতো? আমরা ওই আলোচনাটা দিয়ে শুরু করি আজকের আলোচনাটা। অসীম ভাই, দেখুন, আপনার গতকাল তো যেটা ছিল, আমি ধন্যবাদ আপনাকে। গতকাল যেটা ছিল সেখানে আপিল শুনানির একটা বিষয় ছিল এবং নির্বাচন কমিশনে, আর নির্বাচন কমিশনে আপিল শুনানি সেটা একটা বিষয়। আর আপনার নির্বাচনের সময় সেটা আপনার অনুশাসিত হচ্ছে 1972 সালে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ দ্বারাই কিন্তু সেই অনুশাসনটা বা নির্বাচন বিধিমালা, নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের আগে মনোনয়ন আপনার বাছাই, মনোনয়ন দেয়া নেয়া সমস্ত কিছু, এবং নির্বাচনের দিন নির্বাচন পরিচালনা হয়, যেটা অংশগ্রহণ যেটা হয় সেটার উপরে ভিত্তি করে নির্বাচনকালীন সময়ে, অর্থাৎ নির্বাচনের শিডিউল হবার পর মনোনয়নপত্র জমা দেওয়া থেকে আরম্ভ করে নির্বাচনী যে আপনার প্রচারণা সমস্ত কিছু মিলিয়ে ভোট গ্রহণ শেষ, গণনা করা সমস্ত কিছু মিলিয়ে এ ধরনের কোনো বিষয় যদি আসে তাহলে সেখানে কোনো না কোনো কারো অপরাধের বিষয়টা তখন চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিচারের বিষয়টা হচ্ছে যে কে অপরাধী, সেটা তো আপনার মামলা যখন হবে তখন সেটা বোঝা যাবে। গতকালকের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ভিন্ন রকম ঘটনা সম্পূর্ণভাবে। এ জায়গাতে আইন একরকম, আর নির্বাচনকালীন সময়কার আইন যেটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 দ্বারা অনুশাসিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে গতকালকের যে ঘটনাটা এটা এবং নির্বাচনকালীন সময়কার কথা যেটা, সেটা সম্পূর্ণ ভিন্ন। জি অসীম ভাই, মানে যেটি মানে সবাই শঙ্কা করছে যে নির্বাচন তো ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, প্রধান উপদেষ্টাও বললেন, এই যে নির্বাচনের যে অপরাধগুলো, যেগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, এই যে বিচারের যে প্রক্রিয়াটি বললেন, মানে এই যে অপরাধ, এর দণ্ড কিংবা এর শাস্তি নির্ধারণ করার যে প্রক্রিয়া, মানে এইটার প্র্যাকটিসটা কেমন, বা এটিকে আদৌ কাজে লাগে, প্রয়োগটা কি হয়, কেমন হয়েছে অতীত সময়? না, নিঃসন্দেহে প্রয়োগ হয়, অতীতে হয়েছে এরকম। আপনার ইনস্ট্যান্টলি আপনার মোবাইল কোর্টে যেরকম সাজা দেওয়া হয় সে ধরনের সাজার বিধান কিন্তু আছে, এবং সেটা অতীতের বিভিন্ন নির্বাচনকালীন সময়ে হয়েছে। আপনি অনেকগুলো বিষয় কিন্তু উল্লেখ করেছেন, যেমন ধারা 73 যে অপরাধটা কি, 74-এ আছে আপনার অপরাধের দণ্ডটা কি হতে পারে। আমরা অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করেছেন, সাধারণ জনগণ কিন্তু 73, 74 কিংবা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 72, 1972 এত কিছু বোঝে না। তারা চায় যে শান্তিপূর্ণ একটা পরিবেশে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আপনার কেউ যদি ভয়ভীতি প্রদর্শন করেন, কোনো মহল্লায় গিয়ে বোমাবাজি করেন, সন্ত্রাস করেন, আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেন কিংবা প্রভাবিত করেন, কিংবা কারো চরিত্রহনন করে কোনো বক্তব্য দেন, প্রত্যেকটাই কিন্তু নির্বাচন আচরণবিধিতে অপরাধ হিসেবে গণ্য। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বলছি কাদের কথা, রাজনৈতিক নেতাকর্মীদের কথা বলছি, ভোটারদের কথা বলছি, এর বাইরেও কিন্তু আছে। আপনি জানবেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ যদি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কাজ করেন, তার শাস্তির মাত্রা কিন্তু বেশি, তার কিন্তু 5 বছরের কারাদণ্ড হবে। এমনকি নির্বাচন কাজে যেমন রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার, তারা যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকেন তাদেরও কিন্তু 5 বছর মেয়াদের কারাদণ্ড হবে। তো এক্ষেত্রে আইন অনেক আছে, আইনের প্রয়োগটা কতটুকু সেটা নির্ভর করে সে সময়কার যে প্রিভেইলিং সিচুয়েশন এবং যারা এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের প্রত্যেকের সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু সেটা আপনার সম্পন্ন হবে। সে কারণে সেই সমন্বয়ের মধ্যে তো এই যে রাজনৈতিক যে দলগুলো আছে কিংবা যারা প্রার্থী আছে, মানে তারাও তো আছে নাকি?
নাকি শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বা কে এটা বাস্তবায়ন করবে? না, নো, এটা শুধু আমি একটা কথা বলি যে একজন পুলিশ কর্মকর্তা কিংবা আপনার নির্বাচনী কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে কখন যাবেন, ওনার তো কোনো ঠেকা পড়েনি। যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি আপনার কর্মকাণ্ডে জড়িত, কোনো দলের প্রতি অনুরক্ত না হয়ে থাকেন, তার বাইরে যেটা হয় যে যেমন ঘুষের কথা বলা আছে, ব্রাইবারির একটা অপরাধ আছে, সেটার সাজাও আছে। কিন্তু এখন সে ধরনের কোনো লোক যদি কাউকে দেখিয়ে টোপ ফেলে যদি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কাজ কে করাবে, অন্য একজন প্রার্থী করবেন, উনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকের দায়িত্ব আছে। এখানে শুধু আপনার সরকার কিংবা নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত আছে শুধু তাদের নয়, অন্যান্য যে স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনীতিক যারা, তাদেরও দায়িত্ব আছে। অসীম ভাই, আপনার কাছে আবার যাব। আমরা এবার একটু স্টুডিওতে উপস্থিত এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, আপনার কাছে আসছি। সেটা হলো যে আমরা অসীম ভাইকে জানতে চাইছিলাম যে গতকালের যে ঘটনাটা, এটি যদি নির্বাচনকালীন অর্থাৎ তফসিল ঘোষণার পরে হতো তাহলে এটি কী ধরনের অপরাধ হতো। আপনার কাছে যেটি জানতে চাই, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় যে আপনারা শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথা বলছেন, এই ধরনের ব্যাপারগুলো তো মানে কিছু বলা আছে আরপিওতে, আপনারা রাজনীতি করেন, আপনারা জানেন। আপনাদের কাছে মানে কি মনে হয় যে নির্বাচন বা তফসিলের যদি অন্তর্ভুক্ত করা হতো, মানে তফসিলের যদি সময় হতো, তাহলে আপনাদের এই বক্তব্য বিবৃতিগুলো কি অপরাধ হতো? ধন্যবাদ। আমি একটু অসীম ভাইয়ের কথার দিক দিয়ে যাই। 2018 সালে যখন মিডনাইট ইলেকশন শেখ হাসিনা করলো, মধ্যরাতের নির্বাচন, পরের দিন নির্বাচন কমিশন এবং সরকার, তৎকালীন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বলা হলো যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অসীম ভাইয়ের বক্তব্যটা অনেকটা সেই টিউনই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টা, এটা কিন্তু নির্বাচনের পূর্ব প্রস্তুতির একটা অংশ। এবং আপনি জানেন যে সীমানা পুনর্নির্ধারণ করা হয় সর্বোচ্চ বডি নির্বাচন কমিশনের, যে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে তার ফুল প্যানেল কমিশন থাকে, সচিব থাকে, তাদের মধ্যে। সেই জায়গায় আমি বলতেছি যে গত শেখ হাসিনার আমলেও, স্বৈরাচার শেখ হাসিনার আমলেও নির্বাচন কমিশনের সামনে বা তাদের কমিশনারদের সামনে এরকমের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু গতকালকে যেটা রুমিন ফারহানা এবং তার যে গুন্ডা বাহিনী যেটা ঘটিয়েছে, এখন এটা কেন ঘটিয়েছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। এটা কখনো বিচ্ছিন্ন ঘটনা না, কারণ বাংলাদেশের এতদিন যে রাজনীতিটা চলে আসছে গত 54 বছরে, এটা হলো শক্তি প্রদর্শনের রাজনীতি। রুমিন ফারহানারা এদেশে দেখাতে চাচ্ছে যে আমার শক্তি আছে, আমার মাসেল শক্তি আছে, তুমি যদি আমাকে বিট করতে আসো ইলেকশনের মাঠে, তোমাকে আসতে হবে ওইভাবে অস্ত্রশস্ত্র বা লাঠিসোঁটা, এক সময় তাদের বন্দুকের রাজনীতি ছিল সেটা নিয়ে, অর্থাৎ জাকির খানদের মতো লোকজনকে নিয়ে আসবে। এবং রুমিন ফারহানা কিন্তু বলছে যে আমি গুন্ডা নিয়ে আসতে পারতাম, মানে ওই যে শেখ হাসিনার যে গুন্ডার ব্যাপার ছিল। তো গতকালকের এটা টেস্ট কেস, এটা অনেকগুলো মেসেজ দেয়। একটা বিএনপির পক্ষ থেকে তার যে বিরোধী মত আছে, অর্থাৎ এক্সিস্টিং পলিটিক্সে যারা বিএনপির রাজনীতি পছন্দ করতেছেন না বা অন্য রাজনীতি করছেন, তাদেরকে একটা প্রথম সিগন্যাল দিল, তুমি আমার আনুগত্য স্বীকার করো শেখ হাসিনার মতো, না হলে আতাউল্লাহর মতো তোমাকে কিন্তু হলো নির্বাচন কমিশনের সামনে আমি এভাবে পারাবো। একটু আমাকে শেষ করতে দেন। সেকেন্ড যে মেসেজটা, এই নির্বাচন কমিশন কি নির্বাচন করবে, যেখানে চিফ নির্বাচন কমিশনারের সামনে একজন ব্যক্তিকে একবার মার দেওয়া হলো, তাকে কথা বলতে দেওয়া হলো না, আপিলকারীর টোটাল কোনো বক্তব্য নেওয়া হলো না, এবং 40 মিনিট শুধু বিএনপির পক্ষ থেকে কথা বলা হলো। সেই নির্বাচন কমিশন, এই যে আপনি বিশাল আইনের তালিকা দেখাইলেন, এটা কিভাবে বাস্তবায়ন করবে? ফিরলে তো আরও বাস্তবায়ন করতে পারবে না। অর্থাৎ নির্বাচন কমিশনারের উপস্থিতিতেই যখন এরকমের একটা বিশৃঙ্খল পেশি শক্তি দেখানো হয়, গুন্ডামি করা হয়, নির্বাচন কমিশন এখানে বসে বসে বলবে যে আমরা দেখতেছি, এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সেই ফেসিবাদী ব্যবস্থা। সুতরাং এটা আমাদের থেকে শিক্ষা যে এই ব্যবস্থার উপরে, শেখ হাসিনার ব্যবস্থার উপরে যে নির্বাচন কমিশন আছে, এবং এটা আজ্ঞাবহ কমিশন, এটা চালায় বিএনপির সাত্তার সাহেব, সে সাত্তার সাহেবের যে কমিশন, আজ্ঞাবহ কমিশন, এটা আসলে এটা পুরোটাই একটা মেকানিজম, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভীতি প্রদর্শনের ঘটনা। এটা আপনার বক্তব্য। কিন্তু আমরা যখন দেখি যে বিভিন্ন এলাকায় গিয়ে, ধরেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বক্তব্য তৈরি করা, ডেমোক্রেসিটা কি, অ্যাকচুয়াল ডেমোক্রেসিটা কি? আমি আপনাকে বলবো মুখে, মানে জনগণকে আপনি কনভিন্স করবেন দুইটা পার্টে। আপনার দোষগুলো আমি তুলে ধরবো, আমার ভালোগুলো বলবো।
আপনি কাউন্টারও এটাই করবেন। আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি দেখেন, ইউএস ডেমোক্রেসি দেখেন, এখানে বাইডেনকে অ্যাটাক করতো ট্রাম্পকে মৌখিক অ্যাটাক করতো বাইডেন, কিংবা আপনি যদি ইয়াতে দেখেন মানে বিশ্বের যে উন্নত দেশগুলোতে ইভেন তুরস্কের নির্বাচন দেখেন, সেখানে আপনার ডেমোক্রেসি তো এটাই যে আমি আপনার দোষগুলো তুলে ধরবো, আপনি আমারগুলো ধরবেন। এখন বিএনপি যে চর্চাটা চায় যে তারা হলো শেখ হাসিনা, আগে একটা কিন্তু বিষয় ছিল যে গড একজন উপরে, সেকেন্ড গড শেখ মুজিব, থার্ড গড শেখ হাসিনা, তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিও এরকমের একটা প্রতিষ্ঠা করতে চায় যে গডগুলো গডদের নিয়ে আলোচনা করা যাবে না। আপনার কথা স্পষ্ট। একটা দিক হলো সমালোচনা, আরেকটা হলো মানে মিথ্যা বিবৃতি বা কুৎসা রটনা বা প্ররোচনা বা প্রচারণা। আপনি কিভাবে প্রমাণ করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বললেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে, আপনি সালাউদ্দিন সাহেবকে নিয়ে বক্তব্যটা দেওয়ার পরে সাথে সাথে হলো আমাদের উপরে অ্যাটাক করা হলো, তাহলে আপনি কিভাবে বললেন? সে তো বললো গডফাদার, সে তো নিজেই প্রমাণ করে দিল সে গডফাদার। তো আপনি কোন প্যারামিটারে বলবেন এটা মিথ্যা, কোন প্যারামিটারে বলবেন এটা সত্য? এদেশে তো 10 ট্রাক অস্ত্র মামলা হয়েছে না? এদেশে 10 ট্রাক অস্ত্র তো ধরা পড়ছে। এটা তো বিএনপি সরকারের সময় আসছে, সেই রায়গুলো সেই বিচারগুলো ত্রুটিপূর্ণ, সেগুলো তো এখন আসছে না। সে আমার কথা সেখানে কি বলা হয়েছে, সেখানে সে মৌখিকভাবে সে জবাব দিত। তার মানে দেখবেন বাবর সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা, বাবর সাহেব কিন্তু এটা মৌখিকভাবে তার নেতাকর্মীরা জবাব দিছে, সেখানে একটা ছোটখাটো মিছিল করছে, এটা হলো অ্যাকচুয়াল পলিটিক্স। কিন্তু সালাউদ্দিন সাহেব কি করলেন? সালাউদ্দিন সাহেব তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের গাড়ি বহরের উপরে হামলা করলো, আমাদের স্টেজ ভাঙচুর করলো। এই রাজনীতি তো আমি চাই না। আমি ভুল করতেই পারি, আমার একটা কথায় ভুল হতেই পারে। আপনাকে নিয়ে আমি কথা বলছি, অসীম ভাইকে নিয়ে একটা কথা বলছি, অসীম ভাই কি বলবেন যে তুহিন আপনি এটা ভুল বলছেন, আমি এরকমের না, আমি তখন দুঃখ প্রকাশ করব। এইটাই হলো অ্যাকচুয়াল ডেমোক্রেসি। এখন আমি যদি মানুষ মাত্রই ভুল, কিন্তু অসীম ভাই যদি লাঠি দিয়ে আমার উপরে হামলা করে তাহলে সেটা শেখ হাসিনার। মিস্টার আরিফুর রহমান তুহিন, আপনার কাছে আরো যাব। আপনি বলছেন যে সালাউদ্দিন আহমেদ করিয়েছে, এমনও হতে পারে যে ওইখানকার স্থায়ী জনতার একটা সেন্টিমেন্ট, এরকমও একটা বক্তব্য আসছে। আমরা একটু আমাদের আরেকজন অতিথি নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, আপনার কাছে যেতে চাই এই পর্যায়ে। যেইটা এই যে অপরাধ, নির্বাচন অপরাধ, এর দণ্ড বা আইন এখন বা যে শাস্তির প্রক্রিয়া, এখন যে পরিস্থিতি দেখছেন, সব কিছু দেখে কি মনে হচ্ছে? মানে এই আইনগুলো তো আগেও ছিল, এই আরপিও আগেও ছিল, আগেও তো এরকম আমাদের মানে সামনেই দেখা যে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করেছে এই পতিত স্বৈরাচার যাদের পতন হলো। আপনাদের অবজারভেশনটা কি আসলে? জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক দুজন এবং যারা শুনছেন। দেখেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তো 1972 সালের, তার মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই অধ্যাদেশ আছে। 2025 সালে নতুন করে কিছু আচরণবিধির বিষয়ে সামনে এসছে, আবার আচরণবিধি নতুন করে কিছু, এটা হয় প্রত্যেক নির্বাচনের আগেই সাধারণত কিছু পরিবর্তন করা হয়, নতুন কিছু সংযোজন করা হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কাগজে কলমে কি আছে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর প্র্যাকটিস বা প্রয়োগটা আসলে কিভাবে হবে, বা প্রয়োগটা আসলে আদৌ হবে কিনা, এটা হচ্ছে বেশি জরুরি। আর নির্বাচনটা তো এখনো আসলে বলতে গেলে বেশ কয়েক মাস এখনো বাকি আছে। এখন পর্যন্ত যেহেতু তফসিল ঘোষণা করা হয় নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার একটা আলোচনা আছে, কিন্তু এখন পর্যন্ত তফসিলে যেহেতু আমরা যাইনি, ফলে এখনো আমরা ঠিক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর ভেতরে আমরা এখনো ঢুকিনি। ফলে সেই আলোচনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এখন রাজনৈতিক পরিস্থিতি, যেটা আসলে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবে নাকি একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে, সেটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, নতুন করে একটা আলোচনা সামনে নিয়ে আসা হয়েছে, যেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের। জামাত ইসলামের পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বেশ শক্ত অবস্থানে তারা আছেন। তারা পিআর পদ্ধতিতে যদি ভোট না হয় তাহলে তারা নির্বাচনেই যাবেন না, এমন ঘোষণা দিয়েছেন, এবং তারা আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করবেন সরকারকে বা নির্বাচন কমিশনকে ইনফ্যাক্ট, যে যাতে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আবার এনসিপির পক্ষ থেকে, এখানে এনসিপির একজন আছেন, কিছুক্ষণ আগে কথা বলছিলেন, আমি শুনছিলাম, আরিফুর রহমান তুহিন। এনসিপির পক্ষ থেকে দুদিন আগেই বলা হয়েছে নতুন সংবিধান যদি করা না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন না, এমন একটা কথা বলা হয়েছে। তারা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান চান। আবার সম্ভবত নাহিদ ইসলাম কোন একটা অনুষ্ঠানে তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচনে যেতে হবে। এই জায়গাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আদৌ নির্বাচনের দিকে যেতে পারবো কিনা সেটা নির্ভর করছে এই জায়গাগুলোতে। এখন জামাত ইসলামী যদি পিআর পদ্ধতি ছাড়া কিংবা ইসলামী আন্দোলন যদি পিআর পদ্ধতি ছাড়া ভোটে না যায়, তাহলে এই নির্বাচনটা কি আসলে হতে পারবে? কিংবা
এনসিপির পক্ষ থেকে যে বলা হচ্ছে নতুন সংবিধানের কথা কিংবা সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, আগে সংস্কার করতে হবে তারপর অন্য আলোচনা, মানে তারপর নির্বাচনের আলোচনায় তারা যাবেন, তাহলে নির্বাচনটা আসলে হবে কিনা? কিছুদিন আগে গোপালগঞ্জে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। এনসিপি তাদের একটা কর্মসূচি ছিল সেখানে, সেটাকে ঘিরে। সেই ঘটনার পর আব্দুল হান্নান মাসুদ, এনসিপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে সরকার একটা জেলায় একটা দলকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার 64টা জেলায় নির্বাচন করবে। তার মানে আপনি কি চান যে সরকার একটা জেলায় একটা দলকে? সাকিব ভাই, মানে এগুলো তো রাজনীতির মাঠে অনেকেই অনেকভাবে কথা বলছে, রাজনৈতিক বক্তব্য, পলিটিক্যাল রেটরিক আমরা যেগুলো বুঝি, সেইগুলো তো আছে। কিন্তু এই বক্তব্যগুলো তো এর আগেও দিয়েছে, তারপরে ঐকমত্য কমিশনের সবাই আসছে, অনেক কিছু বিষয় একমত হয়েছে। আপনার কাছে আমরা আবার এই প্রশ্ন নিয়ে ফিরবো। সেই প্রশ্নটা হলো যে এইগুলো কেন আপনার মনে হচ্ছে যে এই নির্বাচন হবে কি হবে না, এই শঙ্কা বা এই প্রশ্ন কেন আপনার মাথায় আসছে? আপনার সঙ্গেই থাকুন, উপস্থিত এবং অনলাইনে যুক্ত যে দুজন নেতা আপনারাও থাকুন। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজ আমরা নির্বাচন অপরাধ ও দণ্ড নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি, এনসিপি এবং নাগরিক ঐক্যের নেতারা। আমরা আলোচনায় ফিরবো, চলুন তার আগে দেখে নেই এই একই ইস্যুতে তৃণমূল মানুষের বক্তব্যকে। পঞ্চগড় থেকে তৃণমূল মানুষের এই মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা ও দিনক্ষণ যতই সামনে এগোচ্ছে ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন। আজ ভোটের ট্রেনে এই আইন সম্পর্কেই মতামত জেনে নেব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষের। বিগত সময়ে নির্বাচনগুলোতে দেখা গেছে যে আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী অনেক জায়গায় আরপিও শুধু কাগজে কলমে রয়ে গিয়েছিল। এগুলো বাস্তব প্রয়োগে আমরা মাঠ পর্যায়ে যারা ছিলাম আমরা এগুলো পাইনি। দেখা যাচ্ছে অনেকগুলো কেন্দ্রতে অবৈধভাবে কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে বের করে দেওয়া, অবৈধভাবে নির্বাচনী এরিয়ার সীমারেখা অতিক্রম করে ভেঙে অন্য এলাকা থেকে এসে নির্বাচনী প্রচারণা করা। আগে আমরা যখন ভোট কেন্দ্রে যেতাম, আগেই আমরা দেখতাম যে আমাদের ভোট দেওয়ার আগেই ভোট শেষ হয়ে গেছে, বা দেখতাম যে যারা ভোটে প্রার্থী ছিল তাদের লোকজনের হামলা ছিল, একটা ভয়ভীতি কাজ করতো। এখানে আইনের কোনো প্রয়োগ ছিল না, আমরা সুষ্ঠুভাবে কিন্তু ভোট দিতে পারতাম না। আচরণবিধিটা যে লঙ্ঘন হচ্ছে এইটা কঠোরভাবে দমন করা উচিত। আমার বয়স 32 বছর, আমি এখন পর্যন্ত কোনো সরকারি ভোটে ভোট প্রদান করতে পারিনি। এর মূল কারণ হচ্ছে তাদের বিপক্ষ মত যারা, তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না দেয়া। বিগত বছরের নির্বাচনগুলোতে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তারা এই আইনগুলো লঙ্ঘন করেছিল। মানুষকে ভোট দিতে আসতে দিত না, বিরোধী দলের প্রার্থীদেরকে বাধা দিত, প্রচার প্রচারণা করতে দিত না, ব্যানার পেস্টিংগুলো ছিঁড়ে ফেলত, রাস্তায় নামতে দিত না। আইন থাকা সত্ত্বেও এগুলোর প্রয়োগ হয়নি। সামনে যে নির্বাচনটা আসতেছে এটা যেন আমরা গ্রহণযোগ্যতা বা পূর্বে যা ঘটছে এরকম যেন কিছু না হয়, এটাই আমরা প্রত্যাশা করতেছি। দেশের মানুষ সবাই একত্রিত হয়ে যেন ভোট কেন্দ্রে যায় এবং সবাই যেন তাদের বিবেক থেকে যেন ভোট দেয়। আগে তো একটু ভোট দিতে গেলে মানা করতো, এখন মনে করেন একটু সুস্থভাবে সবাই বলতেছে সুস্থভাবে হবে, তখন আমরা যখন সুস্থভাবে দিতে পারি। জনগণ যেন শান্তিভাবে যেন ইলেকশন ভোট দিতে পারে, কেউ যেন কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে তার সুষ্ঠু প্রয়োগ হবে, এমনটাই প্রত্যাশা উত্তরের ভোটারদের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। আমরা দেখলাম যে আমাদের সহকর্মী লুৎফর রহমান যেটি পঞ্চগড় থেকে পাঠিয়েছেন, তাতে কিন্তু এই বিষয়টি আসছে যে এই গণপ্রতিনিধিত্ব আইনে যেভাবে অপরাধ দণ্ডের কথা বলা আছে এটি আসলে কাগজেই থাকে, এর বাস্তবায়ন হয় না। তার আগে আমরা বিরতির আগে সাকিব আনোয়ার, আপনি বলছিলেন যে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে, মানে আপনি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে যদি শুরু করেন, এরপরে আমরা আবার অসীম ভাই আরিফুর রহমান তহিনের কাছে যাব। জি ধন্যবাদ। না, শঙ্কা ঠিক না, মানে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে সরকারের পক্ষ থেকে। সরকার প্রধান উপদেষ্টা তিনি দফায় দফায় বলেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও প্রধান নির্বাচন কমিশনারও এ ব্যাপারে ধারণা দিয়েছেন নির্বাচনটা হবে, কিন্তু নির্বাচনের আগে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে হয়। ঐকমত্য কমিশনের কথা বলছিলেন, মানে ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি থেকে কাজ করছে, দলগুলো আলাদা
মানে আপনি বলছেন যে অরাজক পরিস্থিতি তৈরি করার বিষয় এখন হঠাৎ করে সামনে নিয়ে আসা হচ্ছে। জি, ওই জায়গাতেই আমি আসছি। দেখেন, ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি থেকে কাজ করছে। এরপর দলগুলোকে নিয়ে প্রায় 2 মাস ধরে তারা কথা বলেছে এবং আমরা এখানে কাজগুলো কিভাবে করেছি, যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন, যে জায়গাগুলোতে সংশোধন প্রয়োজন, সেই জায়গাগুলো আমরা ধরেছি। এর মধ্যে সংবিধানের অনেকগুলো বিষয় আছে, আমরা ওই পার্টিকুলার আর্টিকেল ধরেছি এবং সেই আর্টিকেলে কি কি পরিবর্তন করতে হবে, কি কি নতুন যুক্ত করতে হবে, কি কি বাদ দিতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তার মানে এক্সিস্টিং কনস্টিটিউশনকে ধরে কিন্তু আমরা কথা বলেছি। নতুন সংবিধান লেখার বিষয় এখানে আসে নাই। হঠাৎ করে নতুন সংবিধানে আলোচনা সামনে নিয়ে আসা হয়েছে যে নতুন সংবিধান করতে হবে, বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন করতে হবে। আপনি গণপরিষদ নির্বাচনে যাবেন তখন যখন আপনি একটা নতুন সংবিধান করবেন, কারণ গণপরিষদ নির্বাচন একটা নতুন সংবিধান লেখার ম্যান্ডেট দেয়। কিন্তু আমরা তো নতুন সংবিধানের কোনো আলোচনার ভেতরে নাই। আমরা 2 মাস ধরে যে ঐকমত্য কমিশনে কাজ করেছি, তখন এই দলগুলো কিন্তু সেই কমিশনে পার্টিসিপেট করেছে, তারা কথা বলেছে, ডিবেট করেছে, তাদের অবস্থানগুলো সেখানে রেখেছে এবং তার ভিত্তিতেই কিন্তু একটা জায়গায় আমরা এসেছি, যেটার উপর ভিত্তি করে জুলাই সনদ। আমরা এই গণপরিষদের ব্যাপারটা এখানে যে এনসিপি যেহেতু চাইছে তার কাছে যাব। আমি যতদূর সাংবাদিক হিসেবে আমিও তো ঐকমত্য কমিশন কভার করেছি, আমাদের কাছে যেটি মনে হয়েছে এটা হলো বাস্তবায়ন একটা প্রক্রিয়া। তা অনেক কিছু বিষয় আছে যেগুলো পরবর্তী সংসদে যদি সংশোধনী আনা হয়, সেই সংশোধনী 5ম সংশোধনী বাতিল হয়েছে, 3য় সংশোধনী বাতিল হয়েছে, এই যে 5ম সংশোধনী যেটা আওয়ামী লীগ আমলে হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটিও বাতিল হবে বা সেটি নিয়ে রায় আসছে আদালত থেকে। তো সেখানে একটা প্রক্রিয়া হিসেবে তারা গণপরিষদ বলেছে। আপনারা আসলে আপনাদের অবস্থানটা কি, আপনারা কি চান? এই যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই মনে হয় জটিলতাটা হচ্ছে। সংক্ষেপে একটু বলবেন যে আপনার দলীয় অবস্থান কি, বাস্তবায়নটা আসলে কখন কিভাবে হওয়া উচিত? আলোচনাটা মূলত এসছে এর আইনি ভিত্তি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে এটা একটা সনদ, এতগুলো রাজনৈতিক দল মিলে সনদটা তৈরি করেছে, সেখানে আমরা স্বাক্ষর করব। এই স্বাক্ষর করাটাই অনেক বড় একটা আইনি ভিত্তি আসলে। কারণ যে রাজনৈতিক দল এখানে অংশ নিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা যদি ক্ষমতায় যাওয়ার পর তারা যদি এটা না মানে, সেক্ষেত্রে জনগণই আসলে তাদের যে রায় পরবর্তীতে সেটা দেবে, এটা একটা বিষয়। কিন্তু এর বাইরেও আমরা যদি আইনি ভিত্তির কথা বলি, আমরা যেভাবে সরকারটা গঠন করা হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহার করে, আমরা ঠিক সেভাবেই রাষ্ট্রপতির মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আনতে পারি এই সনদের উপরে, এবং তার উপরে ভিত্তি করে পরবর্তী সরকারের জন্য একটা দায়বদ্ধতা তৈরি করা যেতে পারে যে পরবর্তী সরকারকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যেতে পারে। আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটা ব্যাপার একটু আপনার মতামত নেই, এই যে ধরেন যে এই সংবিধানের বা যে চার্টারে এটা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে, মানে আপনার দল কি মনে করে এই দ্বিকক্ষটা কি এই ইলেকশনেই হবে নাকি এর পরের ইলেকশন হবে? এটা কখন বাস্তবায়ন হবে সংক্ষেপে যদি বলেন। যে আমরা একটা কথা বলেছি সেটা হলো যে বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে সরকার এখনই করতে পারে, কনস্টিটিউশনের যাবার প্রয়োজন নাই, সেগুলো অনতিবিলম্বে কোনো ধরনের কালক্ষেপণ না করে সরকার যাতে এখনই বাস্তবায়ন করে অধ্যাদেশের মাধ্যমে, অধ্যাদেশ জারি করে। আর আমরা যেহেতু আলোচনা করছি, যদি সবগুলো দল ঐকমতে আসতে পারি তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবারই হতে পারে যদি সরকার সেভাবে চায় এবং অন্যান্য রাজনৈতিক দল। আপনার কাছে আবার যাব, আমরা একটু আরিফুর রহমান তুহিন, সে বলল যে হঠাৎ করে এই গণপরিষদ কেন চাইছে, এগুলো তো এই আলাপ আলোচনায় ছিল না। জি, আমি একটু দ্বিমত করে সাকিব আনোয়ার ভাইয়ের সাথে বলি, বিষয়টা কিন্তু শুরু থেকেই এনসিপির পক্ষ থেকে বলছিল যে সংবিধান সভা হতে হবে, অর্থাৎ গণপরিষদ নির্বাচন হতে হবে। বিষয়টা এরকমের না, এটা হঠাৎ করে নাজিল হয়েছে। এটা ঐক্যমত্য কমিশনে বলা হয়েছিল যে এটা শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা গণপরিষদের মাধ্যমে হবে, সেটা একসাথে হতে পারে যে গণপরিষদ এবং সংসদীয় নির্বাচন ৭০-এ যে নির্বাচনটা যেভাবে হয়েছিল, যে একই ব্যক্তি এমপি হয়ে আসার পরে গণপরিষদ হিসাবে সে সংবিধানটা লিখে এরপর সে পার্লামেন্ট মেম্বার হিসেবে ফাংশন করবে। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল এটা গণভোট হতে পারে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল প্রথম তো এটা ওনারা আইনি ভিত্তি, এখনও ওনাদের অবস্থান আমি যতটুকু জানি যে আইনি ভিত্তিতেও দিতে ওনারা রাজি না। এখন কেন আমরা গণপরিষদের উপরেই রিজিট এবং কেন আমরা মনে করি যে গণপরিষদের বিকল্প নেই, এর দুইটা কারণ। প্রথমত বলি যে এর আগে যেটা আপনিও আনলেন
যে কোনো সময় একজন বিচারপতি খায়রুল হকের মতো কোনো এক বলতে পারে যে বিচার বিভাগের যে কলঙ্কিত একজন ব্যক্তি যারা কলঙ্কিত করছেন সেটাকে খারিজ করে দিল, তখন এটার ম্যান্ডেট কি হবে? দেশটা একটা সাংবিধানিক শূন্যতায় পড়বে। তার থেকেও বড় কথা আরও একটা বিষয়, আমরা কিন্তু এই রকমের একটা সনদ 1991 সালের দেখছিলাম, যেটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে। এবং দেখেন 90-এর যে গণ অভ্যুত্থানটা ছিল সেটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার অভ্যুত্থান ছিল, কোনো সরকারকে উচ্ছেদ করে দেওয়া হয় নাই। তারপরেও সেই সময় যে একটা তিন জোটের যে রূপরেখা ছিল, একটা চুক্তি ছিল, সেই চুক্তি তো বিএনপি মানে নাই। ইভেন এরপর একটা বিএনপির সরকারই কিন্তু তত্ত্বাবধায়ক স্বীকৃতি দিয়েছে। 96 সালে একটা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে খালেদা জিয়ার সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, দেখবেন এখানে একটা বিষয় আলোচনা আনেন না। 2004 সালে সংক্ষেপে বলবেন যে কেন আপনারা পরের সরকারের উপর আস্থা রাখতে চান? 2004 সালে বিরতিতে যাব তো অসীমের কাছে। 2004 সালে খালেদা জিয়া সরকার বিএনপি জামাত জোট সরকার কি করলো, যে তার পছন্দের প্রধান বিচারপতিকে যাতে প্রধান উপদেষ্টা বানাইতে পারে, তো আবার সংবিধান সংশোধন করলো। সুতরাং একমাত্র উপায় আছে এখানে গণপরিষদ হলে। ওকে, স্পষ্ট আপনার বক্তব্য। অসীম ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অসীম ভাই, আপনার কাছে একটু, জি 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 আপনি বলুন। তো বসে থাকিনি, যা ইচ্ছা তা বলে যাচ্ছেন উনি। না না, আপনি বলুন। গতকালকে বলেছেন, উনি প্রথমে যে কথাটা বলেছেন, আমি অত্যন্ত ধৈর্য নিয়ে বসেছিলাম। আমি কখনো এত উত্তেজিত হই না। আমার এখন যেটুকু মানে মেজাজটা খুব খারাপ হচ্ছে, এই জন্য টক শোতে আসতে চাই না। প্লিজ বলুন। অর্বাচনের মতো কথাবার্তা বলছেন। উরুমিন ফারহানা গতকালকে বলেছে যে বিএনপির লোকরা তাকে আপনার ধাক্কা দিয়েছে, পরবর্তীতে দেখা গেল যে এনসিপির নেতা তাকে ধাক্কা দিচ্ছে। একবার এক ধরনের কথা বলছেন। বেগম খালেদা জিয়া সরকার 2004 সালে এসে প্রথম কথা বললেন উনি 91 সালে বিএনপির 3 জোটের রূপরেখা মানেনি। এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছেন কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে, এগুলি কি ধরনের কথাবার্তা বলেন ভাই? না না, এগুলি তো আমার মনে হয় না বিভ্রান্ত করার কোনো বিষয় আছে। আজকের আলোচনার বিষয় ছিল গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972, দণ্ড অপরাধ, সেটা নিয়ে কথা। ধান বানতে শিবির গীত গাইছেন ওনারা এমন রাজনীতি করেছেন, ওনাদেরকে নিয়ে আমার অনেক আশা ছিল। আমি চাই না যে ওনাদের অবস্থা এমন হোক। আজকে ওনাদের একজন উপদেষ্টা মনে করেন যে আপনার কোথায় গিয়ে মনে হয় দৌড়াচ্ছেন। ওনারা গোপালগঞ্জে গেছেন, লং মার্চ টু গোপালগঞ্জ। ওনাদের অভিযাত্রা পদযাত্রা সমস্ত দেশে। ওনারা গোপালগঞ্জে সেন্সিটিভ একটা জায়গায় গেছেন, লং মার্চ টু মনে হয় যেন লঙ্কা বিজয় করতে গেছেন। ওনারা এর আগে বলেছেন কক্সবাজার গিয়ে সালাউদ্দিন সাহেবের চরিত্র হনন করছেন। ওনাদেরকে আক্রমণ করেছে। সালাউদ্দিন সাহেবের লোকরা আক্রমণ করেনি। সালাউদ্দিন সাহেবের অনেক সমর্থক আছে, কিংবা ওনাদের লোকরা আক্রমণ করেছে। ওনারা দেশের মধ্যে ওই গুপ্ত আওয়ামী লীগের, ওনাদের অনেক নেতারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, ছাত্রলীগের সঙ্গে ছিল। সাধারণ ছাত্রছাত্রীদেরকে কিভাবে পিটিয়েছে এটা সবাই জানে। তারাই সেই কাজটা করছেন, আবার আওয়ামী লীগকে আনার জন্য ওনারা এই দেশের মধ্যে একটা বাজে অবস্থা তৈরি করতে চাচ্ছেন। অসীম ভাই, আমি কোনোদিন এত উত্তেজিত হইনি। এই ধরনের অর্বাচীন কোন ব্যক্তির সঙ্গে আমি টক শোতে আসাই আমি বন্ধ করে দিয়েছি। না না অসীম ভাই, অত্যন্ত মানে খুব দুঃখ নিয়ে আমি এই কথাটা বলছি। না না, এখানে ভাই সবাই তো কথা বলার জন্য আমরা এখানে আসি না, সবাই তো সবার কথা বলবে। অসীম ভাই, আপনার কাছে আবারও আমরা যাব, আপনারা সবাই থাকুন। দর্শক, ভোটের ট্রেনের এই পর্যায়ে আমরা যাচ্ছি আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আজ আমরা নির্বাচন অপরাধ ও দণ্ড নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি, এনসিপি এবং নাগরিক ঐক্যের নেতারা। শেষ পর্বে আলোচনায় যাবার আগে চলুন শুনে নেই ভোট রাজনীতি নিয়ে সরকার, রাজনৈতিক সংশ্লিষ্টরা কি বললেন। And the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব। আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছা মতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। সরকার ও নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে প্রতিদিন সরকার ও নির্বাচন কমিশন থেকে নানা আয়োজন ও প্রস্তুতির কথাও বলা হচ্ছে, কিন্তু জনমনের সংশয় কাটছে না। কারণ রাজনৈতিক দলসমূহের কারো কারো উগ্র
ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য বিবৃতি, নানা দিকে সরকারের অকার্যকারিতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে দুর্বলতা সহ বিভিন্ন কারণে এই সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন কোনো কারণে অনিশ্চিত হয়ে পড়লে বাংলাদেশের বিদ্যমান নিরাপত্তার ঝুঁকিও আরও বৃদ্ধি পাবে। আমরা আজকের আলোচনার একদম শেষ প্রান্তে আছি। 1.5 মিনিট 2 মিনিট করে কথা বলার সময় পাওয়া যাবে। শেষে আমরা এটি যে নির্বাচন অপরাধ দণ্ড নিয়ে কথা বলি, মানে আমি আপনার কাছে যেটি জানতে চাই শেষ পর্যায়ে, যেই একটা কাগজ একটা দলিল তো আছে, সেটি সংশোধন হচ্ছে, আরও হয়তো অনেক কিছু যুক্ত হবে, কিন্তু এনসিপি কী করবে এই নির্বাচন আইনগুলো মানার জন্য? যদি কেউ যদি না মানে, সেখানে এনসিপির ভূমিকা কি থাকবে? কিংবা এই নির্বাচন অপরাধ যদি কোনো প্রার্থী করে, দলীয়ভাবে এনসিপি কোনো ব্যবস্থা নেবে কিনা? একদম সংক্ষেপে উত্তর দেবেন প্লিজ। এই ধরনের কাগজ 54 বছর তো ছিল। প্রথমত দরকার এই কাগজগুলো রিফর্ম করা, যেখানে কি সমস্যার কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সত্যিকার অর্থে একটা শক্তিশালী জায়গায় নিতে হবে, কারণ বাংলাদেশের বর্তমানে পুলিশ প্রশাসন আছে, কমিশন নির্বাচনের আগে অবশ্যই পুলিশ কমিশন গঠন করতে হবে। এবং এই যে নির্বাচন কমিশন আছে, এটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, অবশ্যই ঐক্যমত কমিশনের ভিত্তিতে নির্বাচন কমিশন, কারণ এই সরকারের ম্যান্ডেটও ঐক্যমত কমিশন, নির্বাচন দেওয়ার ম্যান্ডেটও তাদের, ওইখানে সমঝোতার ভিত্তিতে নতুন একটা নির্বাচন কমিশন ফর্ম করে এবং ওখানের বাস্তবতাই হলো সেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। পাশাপাশি 2005 সালে যে নির্বাচন কমিশনের নিয়োগটা ছিল রাজনৈতিক বিবেচনায়, অর্থাৎ অস্থায়ী নিয়োগ দিয়ে পরে তাদেরকে স্থায়ী করে নেওয়া হয়েছে। বিশাল একটা অংশ একবারে সরাসরি ছাত্র দলের পোস্টেড নেতারা, তারা সারা বাংলাদেশে দেখবেন যে একটা নির্বাচন কমিশন একটা রামরাজত্ব কায়েম করছে। এদের ব্যাপারে শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবগুলো রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষকে একটা কালচারালি পরিবর্তনের মাধ্যমে যেতে হবে, যে একটা সুন্দর নির্বাচন দরকার। এবং আপনি দেখবেন যে সেই 1947 সালের সেই পাকিস্তান থেকে স্বাধীনতা কিংবা 71-এর পরবর্তী সময় যত সংকট, এর মূল কারণ কিন্তু একটা নতুন সুন্দর সংবিধান এবং একটা সুন্দর নির্বাচন। এটা যদি আমরা উপহার না দিতে পারি, বাংলাদেশ আর একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হবে। ধন্যবাদ আপনাকে সাকিব আনোয়ার। শেষ যে প্রশ্নটা, এই যে কাগজ আছে কিন্তু এর বাস্তবায়নটা হওয়ার ক্ষেত্রে দলগুলো আসলে কি নিতে পারে? আপনার দলের বিশেষ কি ভূমিকা থাকবে যাতে এই নির্বাচনের অপরাধগুলো আপনাদের প্রার্থীরা না করে? জি ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরিফুর রহমান তুহিনের শেষ বক্তব্যের একটু রেসপন্স করতে চাই। 70-এর নির্বাচনের কথা তিনি বলছিলেন। 70-এর নির্বাচনে সেটা গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন ছিল, ঠিক আছে, কিন্তু ওখানে নতুন সংবিধান প্রণয়নের বিষয় ছিল, শাসনতন্ত্র তৈরির বিষয় ছিল। আমাদের এখন যে নির্বাচনটা হতে যাবে বা আমরা এখন যে কাজ করছি, ঐক্যমত্য কমিশন যে কাজ করছে, এখানে নতুন সংবিধানের কোনো বিষয় নাই। আরেকটা বিষয় তিনি বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর মতো এখন যে সংশোধনীগুলো আসবে, যদি নতুন করে সংবিধান লেখা না হয়, তাহলে পরবর্তীতে আমরা ধরলাম যে অষ্টাদশ সংশোধনীতে নতুন বিষয়গুলো আসলো, এরপরে 49 সংশোধনীতে সেগুলো সব বাতিল করে দেওয়া হলো। তিনি এটা বলছেন, আমরা যদি নতুন করে সংবিধান লিখি তাহলে সেই সংবিধান লেখার পর প্রথম সংশোধনীতেও এগুলো বাতিল করে দেওয়া যাবে। ফলে নতুন সংবিধান লিখলে এগুলো আজীবন থেকে যাবে, বিষয়টা এমন না। এখানে ওই একই বিষয়, কাগজে কলমে আর প্র্যাকটিস, আপনি কিভাবে করছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করছেন, পরবর্তীকাল যারা ক্ষমতায় আসবেন তারা আসলে কি করবেন সেটার উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে। আর আরপিওর বিষয় একটু বলি, জি একটু সংক্ষেপে বলবেন। নতুন কিছু সংশোধনী আনা হয়েছে, এখানে বলা হয়েছে পোস্টার থাকবে না, জি 1 মিনিটের মধ্যে, পোস্টার থাকবে না, ডিজিটাল বিলবোর্ড করা যাবে, সেগুলো আবার 10 ফিট 20 ফিট 16 ফিট নানান সাইজের কথা বলা হচ্ছে। আপনি দেখেন নির্বাচনে কালো টাকা যাতে ছড়াছড়ি না থাকে এই কথাগুলো বলা হচ্ছে, পেশি শক্তির কথা বলা হচ্ছে, টাকা খরচ করার বিষয়টা লিমিট করার কথা বলা হচ্ছে। আবার আপনি বলছেন যে পোস্টার যেটার খরচ কম সেটা বন্ধ করে দিয়ে আপনি বলছেন বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ড রাখা যাবে। জি জি, মানে আপনার বক্তব্যটা কি, এগুলো কি হবে কিনা, মানে এগুলোর বাস্তবায়ন হবে কিনা? সংশোধনীগুলো আসছে, জি জি সাকিব আনোয়ার, আমরা একদম বাস্তবায়ন আমরা তো অবশ্যই প্রত্যাশা করি যে সামনের নির্বাচনে বা সামনের বাংলাদেশে এগুলোর বাস্তবায়ন হোক, কিন্তু যে সংশোধনীগুলো বলা হয়েছে, অর্থাৎ কাগজে কলমেও যেগুলো বলা হচ্ছে, নতুন করে যেগুলো আনা হয়েছে, এখানেও কিছু সংশোধনী প্রয়োজন আছে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু অসীম ভাইয়ের কাছে যাই শেষ পর্যায়ে। আসলে এই কাগজে যারা মতামত পাঠাচ্ছিলেন তারাও বলছেন এগুলো আসলে একদম বাস্তবে আইনে প্রয়োগে রূপ দেবার আসলে উপায়টা কি? সংক্ষেপে শেষ 2-1 মিনিটে যদি একটু বলেন অসীম ভাই। আমরা তো আইন করি নতুন নতুন মানুষের কল্যাণের জন্য। আইন করা হয় অ্যাজ এ ডেটারেন্ট, যে অন্যরা যেন আপনার না করে।
আপনার ওই যে আপনার হত্যাকাণ্ডের জন্য, খুনের জন্য ওই ফাঁসি হচ্ছে যে সর্বোচ্চ শাস্তি। কেন? যে এটা শুনলে ভয়ে হয়তো এই হত্যাকাণ্ড কেউ ঘটাবে না। তারপরেও তো কিন্তু আপনার হত্যাকাণ্ড ঘটছে, এটা ঘটবে। নির্বাচনী আইন থাকবে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 আছে, 1996-তে আপনার তার অনেক ধারা আছে, আপনার 2008 সালেও হয়েছে, বিধি হয়েছে। প্রত্যেকবার নতুন নতুন করে আইন হয়, কিন্তু এই আইনটার প্রয়োগটা কারা করবে? আমি, আপনি, আপনার, আমাদের মতো মানুষরাই করবে। তো সেক্ষেত্রে সংস্কারটা কার দরকার? প্রত্যেকের নিজের সংস্কার, ব্যক্তির সংস্কার। আমাদের নিজেদেরকে পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে। যদি দেশের মধ্যে পরিবর্তন আনতে হয়, গণতান্ত্রিক পরিবর্তন আনতে হয়, নির্বাচনী সংস্কার তখনই কেবলমাত্র সম্ভব রাজনৈতিক দল, জনগণ, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বলেন, সিভিল সোসাইটির প্রতিনিধি যারা আছেন, বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, আইনজীবী বলেন, সকল মত পথের মানুষদেরকে একটা জায়গায় আসতে হবে যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তা না হলে আপনি যত আইনই করেন না কেন, তার কিন্তু ব্যত্যয় সবার মাঝে কিন্তু কাজ করবে, থাকবে। আমরা সবাই এই কাজটা করেছি, অতীতেও করেছি, আগামীতেও করব, কিন্তু কথাটা হচ্ছে সেটা সহনশীল একটা মাত্রায় হচ্ছে কিনা। বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ভারত। উত্তরপ্রদেশে একদিনে 100 জন নিহত হয়েছিল নির্বাচন চলাকালীন সময়, কিন্তু সেই নির্বাচনটা কি টোটালি কি ভিসিয়েটেড হয়ে গেছিল? সহিংসতা এক জিনিস আর সুন্দর নির্বাচন আরেক জিনিস। সহিংসতার মধ্য দিয়েও কিন্তু নির্বাচন ভালো হতে পারে, কালো টাকার মধ্যেও কিন্তু নির্বাচন ভালো হতে পারে। কিন্তু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, মানে আমরা সবাই এটাই চাইবো যাতে কালো টাকার প্রবাহ কিংবা সহিংসতা এগুলো নিশ্চয়ই যাতে সামনের দিনে কম হয়। আজকের ভোটের ট্রেনে অনলাইনে এবং সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।